গত কদিন আগে বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার জনাব নুরুল হুদা, একজন বীর মুক্তিযোদ্ধা, একটি সেক্টরের ডেপুটি কমান্ডার ছিলেন। তাকে যুব দলের একজন সন্ত্রাসী পদধারী তার কিছু সহযোগী নিয়ে তার বাড়ি থেকে বের করে নিয়ে আসলেন, তার গলায় জুতার মালা পরালেন এবং তাকে প্রকাশ্যে দুই গালে জুতা দিয়ে ইচ্ছা মতো পিটালেন। তার অপরাধ, তার আমলেই গণতন্ত্র ধ্বংস হয়েছে, 18 সালের নির্বাচনের কারণে বাংলাদেশ রসাতলে গিয়েছে। আমি যদি তর্কের খাতিরে ধরে নেই যে নুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার থাকাকালীন সময়ে তিনি যে নির্বাচন করেছেন সে নির্বাচন বিতর্কিত হয়েছিল, আমি নিজেও মনে করি এই নির্বাচন বিতর্কিত হয়েছিল এবং সে নির্বাচনে মূলত রাজনৈতিক নেতাকর্মীদের জন্য শিক্ষণীয় অনেক কিছু থাকলেও সেটা আমরা শিখিনি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কি, বাংলাদেশে কি 2018 সালের এই নির্বাচনটাই একমাত্র বিতর্কিত নির্বাচন? বাংলাদেশে এমন কোন নির্বাচন আপনি উপস্থাপন করতে পারবেন যে নির্বাচনে কম বেশি বিতর্ক হয়নি? পৃথিবীর গণতন্ত্রের কোন সংজ্ঞায় না থাকার পরেও আমরা দেখেছি সাবেক সেনাপ্রধান জিয়া রহমান বন্দুকের নলের মুখে ক্ষমতা দখল করলেন এবং 77 সালে তিনি হা-না ভোট করলেন, কোনো প্রার্থী নেই। সেখানেও আমরা দেখেছি শতভাগের বেশি ভোট কাস্টিং। ওই নির্বাচন কি বিতর্কিত ছিল না? 78 সালের রাষ্ট্রপতি নির্বাচন জেনারেল এমএজ ওসমানের সাথে, 89 পার্লামেন্ট নির্বাচন, 86 নির্বাচন, 88 নির্বাচন, কোন নির্বাচনটা নিয়ে বাংলাদেশে কম বেশি বিতর্ক হয়নি? 91 নির্বাচন, 96-তে মাগুরা নির্বাচন হবার পরে যখন সেই সময়ের প্রধান নির্বাচন কমিশনার রূপ সাহেব তিনি যখন পালিয়ে এসে ঢাকায় সাংবাদিকদের বলেছিলেন যেখানে নির্বাচনের কোনো পরিবেশ নেই, যার কারণে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করতে চালু করতে বেগম জিয়া বাধ্য হলেন, সে নির্বাচন কি বিতর্কিত ছিল না? 15 ফেব্রুয়ারির নির্বাচন, যেখানে সে সময় সরকার 300 আসনে বিজয়ী প্রার্থী ঘোষণা করতে পারেনি, সে নির্বাচন কি খুব ভালো নির্বাচন ছিল? তাহলে এই এতগুলো খারাপ নির্বাচন যে সমস্ত প্রধান নির্বাচন কমিশনার অধীনে অথবা যে সমস্ত নির্বাচন কমিশনারদের তত্ত্বাবধানে হয়েছিল, কোন নির্বাচন কমিশনার কি কখনো বাংলাদেশে এইভাবে কাউকে মবকৃষির শিকার হতে হয়েছে, এইভাবে অপমানিত হয়েছে, এইভাবে প্রতিহিংসা চরিতার্থ করা হয়েছে? একজনের জন্য হয়নি, হয়েছে কার বিরুদ্ধে? মুক্তিযোদ্ধা জনাব নুরুল হুদার বিরুদ্ধে। কেন? নুরুল হুদা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি একটি সেক্টরের ডেপুটি কমান্ডার ছিলেন, এটা কি তার অপরাধ? আমি তো ধরে নিব এই কারণেই শুধু তার বিরুদ্ধেই এই মবকৃষির শিকার তাকে হতে হলো। কারণ 5ই অগস্টের পরে যে জঙ্গি রাষ্ট্রটি দখল করেছে ফ্যাসিস্ট সম্রাট ইউনূসের নেতৃত্বে, সেখানে আমরা কি দেখতে পাই? সেখানে আমরা দেখতে পাই জবরদস্তি ক্ষমতা দখল করার সাথে সাথে বাংলাদেশের মুক্তি সংগ্রামের সূতিকাগার জাতির পিতা বঙ্গবন্ধুর বাড়িতে আগুন। আমরা দেখতে পাই সারা বাংলাদেশে তার স্ট্যাচু গুলো ভেঙে ফেলা। আমরা দেখতে পাচ্ছি সাথে সাথেই বাংলাদেশের সংবিধানকে ছুঁড়ে ফেলার অঙ্গীকার, জাতিসংগীত পরিবর্তনের দাবি, বাংলাদেশ রাষ্ট্রের নাম পরিবর্তনের দাবি, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হবে না। এগুলোর সাথে বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার অপমান কি এক সুতোয় গাঁথা নয়? এর আগেও কি আমরা কুমিল্লায় দেখিনি কিভাবে একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হয়েছিল বিভিন্ন জায়গায়? মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের উপর এত আক্রোশ কেন? আপনাদের সাথে পাকিস্তান ভেঙেছিল তাই? আরো লজ্জার বিষয়, আমরা দেখলাম সরকার সাথে সাথে একটা স্টেটমেন্ট করলেন যে নুরুল হুদার উপর যারা আক্রমণ করেছেন তাদের কাউকে ছাড়া হবে না। আমরা আশান্বিত হলাম, কিন্তু দেখলাম তাদেরকে 3 জনকে গ্রেপ্তার করে তারপরের দিনে জামিন দিয়ে দেওয়া হলো। অথচ বাংলাদেশে এখনো হাজার হাজার কলেজের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক যারা কোন ধরনের অপকর্মে, হত্যাকাণ্ডে বা কোন রাজনৈতিক কর্মকাণ্ডে সহিংসতায় সম্পৃক্ততা ছিল না, তারা আজকে 9 মাস, 10 মাস, 11 মাস কারাগারে। একটা মামলার বেল হলে আরেকটি মামলা, ওই মামলার বেল হলে আরেকটি মামলা। এটা কি আইনের শাসন? আমি ধরে নিলাম আওয়ামী লীগের নেতারা খারাপ, অন্যায় করেছে, তো ওদের তো বিচার করা যায়,
কিন্তু বিচার করার আগেই অভিযুক্ত হবার কারণেই তাদেরকে আদালতে তোলার সময় তাদের উপর মবক্রেসির হামলা, কোন আইনজীবী তাদের পক্ষে দাঁড়ালে সেই আইনজীবীর উপর হামলা, সেই আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা মামলা, এবং ৭৪ জন আইনজীবী যাদের একমাত্র অপরাধ ছিল তারা আওয়ামী লীগ নেতাদের পক্ষে আইনি লড়াই লড়তে চেয়েছে, সেই কারণে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তারা হাইকোর্ট থেকে জামিন নিলেন এবং হাইকোর্টের নির্দেশে নিম্ন আদালতে আত্মসমর্পণ করলেন। অবাধ বিষয়ের সাথে লক্ষ্য করলাম, উচ্চতর আদালতে জামিনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ৭৪ জন আইনজীবীকে যেভাবে কারাগারে পাঠানো হয়েছে, পৃথিবীর ইতিহাসে, আইনের শাসনের ইতিহাসে এরকম দ্বিতীয় কোন দৃষ্টান্ত যদি আপনারা কেউ উপস্থাপন করতে পারেন, কথা দিলাম যে কোনো শাস্তি আমরা মেনে। এটাকে কি আইনের শাসন বলা হয়?